Welcome to Commerce Academy. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। এখন আমি তোমাদের আজকে অংশীদারি ব্যবসায়ী হিসাবে দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা ক্লাস 2। অবশ্যই এগুলো ধারাবাহিক আলোচনা। প্রথম ক্লাস থেকে দেখে আসতে হবে। ক্লাস 1, ক্লাস 2 এভাবে 3, 4 সবগুলো ধারাবাহিকভাবে দেখলে সহজে অঙ্কটা আপনারা করতে পারবেন। তো আজকে আমি এটা নিয়মাবলীর 2 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতেছি। গতকাল যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আজকে শুরু। গতকালে মূলত আমি মূলধন পরিবর্তনশীল বললে যে হিসাব দুইটা করতে হয়, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব, এই দুইটা আলোচনা করছিলাম, কার্ড দেখিয়েছিলাম। মূলত এটাই ছিল লাভ লোকসান আবন্টন হিসাব, এই একটা হিসাব দেখিয়েছিলাম। হ্যাঁ, আর এটা এদিকে ডেবিট পাশের কথা বলছি আর এদিকে ক্রেডিট পাশের কথা বলছি। ডেবিটে কি আছে আমাদের সেগুলো জানতে হবে। 1 নম্বর হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। ব্যাংকের মূলধন সুদ লিখতে হয়। এখানে যে একাধিক পার্টনার থাকে, 2জন পার্টনার থাকলে 2 বি সি 3জন পার্টনার থাকলে 3জনের হিসাব লিখতে হবে, 2জন থাকলে 2জন লিখতে হবে। তারপর অংশীদারদের মূলধন হিসাব, এটা হচ্ছে বেতন। বেতন থাকলে এটা বসবে, একটু করে আলোচনা করে যাচ্ছে এটা। আবার যার যার বেতন থাকে অংশীদারদের নামগুলো এখানে লিখে দিতে হবে। একজন আমি লিখছি, একটা বি লিখছি। এরপর মূলধনের অংশীদারদের মূলধন হিসাব বা এর মূলধন হিসাব, কমিশন। যদি একজন অংশীদার কমিশন পায় সেক্ষেত্রে সেই অংশীদারের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি, যদিও এখানে এ বি সি 3জন অংশীদারের নাম কথা আছে, এখানে শুধু এর নাম আসছে। একজন শুধু অংশীদারে যদি কোনো কমিশন পায় তাহলে ওই অংশীদারের নামটা এখানে মূলত বসবে। সেই জন্য মূলধন হিসাব বলে আমি ব্র্যাকেটে কমিশনটা লিখলাম। এরপর বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এইরকম কোনো বকেয়া খরচ থাকলে সেগুলো এখানে বসে দিতে হবে। এর পরবর্তীতে আছে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেট আছে কি মুনাফার অংশ। এই মুনাফার অংশটা মূলত আমি ধারাবাহিক যখন অঙ্ক করবো এগুলো বুঝতে পারবো কিভাবে বের করতে হয়। আপাতত 4টা মুখস্থ করতে হবে। মুনাফার অংশ, 3জন মুনাফা, এ বি সি 3জন অংশীদার আছে, 3জনের মধ্যে মুনাফার অংশগুলো ভাগ করে দিতে হবে এবং পরবর্তী টাকাটা এখানে আউটার কলাম দিতে হবে। আর এখানে যে টাকাগুলো ছিল সবগুলো আউটার কলাম। তো বেতন যদি একাধিক ব্যক্তির থাকে, যখন এখানে একজন বি একজন 2জনের বেতন আছে, 2টা যোগ করে এখানে আসছে। একইভাবে মূলধনের সুদ এখানে এ বি সি 3জনেরটা ইনার কলম আমরা এখানে লিখেছি। 3জনের টাকা ইনার করে যোগ করে আউটার কলম দিতে হবে এবং এটা টাকা করেই বসবে। এটা হচ্ছে ডেবিট পাশের আইটেম। আরো কয়েকটা আইটেম আসে, মূলত আমি 2-3টা আইটেম দিয়ে 4টা দেখিয়েছি। এরপর ক্রেডিট পাশে কি কি আছে সেটা যদি আমরা দেখি, ক্রেডিট পাশে প্রথম যে আইটেমটা বসাতে হয় লাভ লোকসান হিসাব বলে নিট লাভে স্থানান্তরিত হয়েছে। এটা বিগত বছরের নিট লাভটা এখানে বসাতে হয়। এটা কোশ্চেন আমরা পাবো, সরাসরি এখানে চলে আসবে। এটা শুরুতে এটা লিখতে হবে, মনে রাখতে হবে এই লেখাটা লাভ লোকসান হিসাব বিগত বছরের নিট লাভ শুরুতে লিখতে হয়। এটা আমরা অঙ্ক করার সময় দেখিয়ে একটা সবগুলো দেখিয়ে দেবো কোনটা কি বিষয়। এরপর আছে অংশীদারদের মূলধন হিসাব। অংশীদারদের মূলধন হিসাব এটা আছে, এটা মূলধন হিসাব বলে দেখি আছে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ বলে লিখতে হবে এ বি সি 3জন অংশীদার, 3জনের টাকাগুলো ইনার কলামে লিখে যোগ করে আউটার কলামে দিয়ে দিতে হবে। তাহলে এতটুকু গেল। এরপরে লিখেছি অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবটাকে ব্র্যাকেটে পণ্য উত্তোলন, এখানে 2জন মূলধন অংশীদার বি এবং সি পণ্য উত্তোলন করছে, বি সির নাম দিয়েছি। টোটাল কোয়েশ্চেনে যাদের যাদের নাম থাকে সে নামটা এখানে বসে যাবে, 2টা যোগফল এখানে বসবে। এরপর অগ্রিম খরচাবলী থাকলে সেটা এদিকে বসে দিতে হবে। এর পরবর্তী আছে কি অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটের শুধু ক্ষতির অংশ, তাও এদিকে ছিল মুনাফার অংশ আর এদিকে আছে যে ক্ষতির অংশ। বি সি 3জন অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে তাদের লাভ লোকসান অনুপাতে। আমরা অঙ্ক যখন প্র্যাকটিক্যালি করবো সেটা সরাসরি বুঝে যাবে। এখানে আউটার কলাম বসে দিতে হবে আর এখানে যোগফলটা বসে দিতে হবে, এখানে যোগফলটা বসে দিতে হবে। এটা গেল যে মূলত লাভ লোকসান আবন্টন হিসাবের কয়েকটা আইটেম নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে যে হিসাবটা করতে হয় আমরা এখানে দেখেছি আমাদের চার্টে দ্বিতীয় হিসাবটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। এই অংশীদারদের মূলধন হিসাব, এই অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতির কথা বলবে। এখানে ডেবিট পাশের তারিখ, এদিকে ডেবিট হবে। আমি ডেবিটটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এইদিকে ডেবিট লিখতে হয় আর এখানে ক্রেডিট দেখাতে হয় ডিআর, আর এদিকে সিআর ক্রেডিট দেখাতে হবে। ডেবিট ক্রেডিট ক্রেডিট লিখতে হবে। তাহলে ডেবিট ক্রেডিট লিখলাম। আমি এগুলো গত ক্লাসে ডেবিট পাশে কয়টা কলাম সেটা দেখিয়ে দিচ্ছি, বলেছি তারপর আজকে বলতেছি। এখানে তারিখ, অঙ্কে যে তারিখ থাকবে তারিখটা এই তারিখের উপর এই কলামে বসা দিতে হবে। এদিকে বিবরণ, বিবরণের উপরে কি আসছে উত্তোলন হিসাব, লাভ লোকসান আবন্টনের উত্তোলন হিসাব বলে নগদ উত্তোলনের টাকাটা এখানে যার যার, আমি এখানে 2জন পার্টনার নাম লিখেছি, একটা জাওয়াদ একটা জাহান, যদিও এখানে এবিসি আছে, এখানে এবিসি 2জনের নাম আছে, 3জনের নাম আছে, কিন্তু এখানে আমি জাওয়াদ জিহাদ দুটাই লিখেছি। অথবা ওই বিসি জাওয়াদ, এখানে ইচ্ছা করলে আমরা জাওয়াদ জিহাদ সাবিন এরকম নাম, আসিম এরকম নাম লিখতে পারি। আচ্ছা গেল।
জেহান দুইজন। এখানে কোনো উত্তোলন নগদ উত্তোলন টাকাটা সরাসরি বসে যাবে এই যার যার ঘরে, জাওয়াদের উত্তোলন জাওয়াদের ঘরে, জেহানের উত্তোলন জেহানের ঘরে বসে যাবে। এরপর লাভ লোকসান বন্টন হিসাব বলে এটা হচ্ছে মূলত শিরোনাম। উত্তোলনের সুদ থাকলে বসবে, পণ্য উত্তোলন থাকলে বসবে, ক্ষতির অংশ থাকলে বসবে। সবগুলো যার যার ঘরে এখানে টাকাগুলো বসাই দিতে হবে। এরপর এদিকে ব্যালেন্স বিডি বছর শুরুতে মূলধন যেটা থাকে সেটা এখানে বসে দিতে হয়, যার যার ঘরে তার তার মূলধন। জাওয়াদ এবং জেহানের মূলধন বসে গেল। নগদান হিসাব, অঙ্কে যদি অতিরিক্ত মূলধন থাকে মূলধনটা বসাই দিতে হবে এবং টাকাটা আউটার কলমে চলে যাবে। এরপরে যেটা আছে নগদান হিসাব বসে গেল অতিরিক্ত মূলধনের টাকাটা। লাভ লোকসান হিসাব বলে বেতন বেতন যে অংশীদারের বেতন থাকে সেটা বসে যাবে। আবার লাভ লোকসান আবন্টন হিসাব বলে কমিশন হিসাব, মূলধনের সুদ এবং মুনাফার অংশ, এগুলো সরাসরি এদিকে আউটার কলমে চলে যাবে। এর পরবর্তীতে কি করতে হবে, পরবর্তী মূলত আমাদের এই এগুলা যোগ করে এখানে বসে দিতে হবে। এই এই যে যাওয়া যে এই টাকাগুলো যোগ করে মানে আমাদের এই কলামের টাকাটা এই এই কলামের টাকাটা যোগ করে আমরা সরাসরি এখানে বসাইছি, এখানে বসাইছি। এই যোগফল থেকে এগুলো বাদ দিতে হবে। এই এতটুকু পর্যন্ত বিয়োগ করলে বিয়োগফল যেটা এটাই বিয়োগফল বের হবে। এই বিয়োগফলটা হচ্ছে ব্যালেন্স সিডি। এটা হচ্ছে যে ব্যালেন্স সিডি, মনে রাখতে হবে ব্যালেন্স সিডি। একইভাবে এই যে জেহানের এই টাকাগুলো যোগ করতে হবে। এগুলো সব যোগ করে যোগফল এখানে বসবে, টোটাল বসবে। এই যোগফল থেকে এই টাকাগুলো বাদ দিলে যে টাকাটা বের হবে, এটুকু বাদ দিলে এই টাকাটা বের হবে। এটাকে আমরা ব্যালেন্স শিট হিসাবে দেখাবো। আর এখানে যোগফল যত, এই জায়গায় যোগফল যত, এই জায়গায় যোগফল যত, এখানে যোগফল যত, এখানেও যোগফল যত, সরাসরি যোগফলটা দেখা দিতে হবে। এটা মূলত মূলধন হিসাবে কিছু আইটেম নিয়ে আমি দেখিয়ে দিলাম। এখন আমাদের আজকে যে ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এগুলো যেটা দেখিয়ে দিলাম সেটা হচ্ছে যে কি মূলধন পরিবর্তনশীল, এটার বিষয়টা আমরা বলতেছি না, এটা হয় অঙ্ক করার সময় আমরা দেখবো। মূলত এই দুটা জানলে এই তিনটা অটোমেটিক হয়ে যাবে, আমরা অঙ্ক করার সময় বুঝবো এটা। আচ্ছা, এরপরে আমরা আজকে যে এই বিষয়গুলো আমরা জানবো, যা জানতে হবে অঙ্ক করার জন্য। অঙ্ক করার আগে আমরা যা যা জানবো সব কি করতে হবে সেটা জানলাম। যা জানতে হবে মধ্যে দেখা যায় 1 নম্বর এখানে এই অঙ্কটা করতে গেলে 11টা আইটেম অঙ্কের মধ্যে সর্বোচ্চ থাকে। 11টা আইটেমগুলো কি, এই যে আমার একটা প্রারম্ভিক মূলধন, এটা একটা আইটেম, এই একটা আইটেম। এরপর 2 নম্বর অতিরিক্ত মূলধন, এই একটা আইটেম। তারপর 3 নম্বর মূলধনের সুদ, এই একটা আইটেম। তাহলে এখন 3টা গেল। এরপর আছে নগদ উত্তোলন, এটা একটা আইটেম 4টা। পণ্য উত্তোলন 5। এরপরে এই উত্তোলনের সুদ 6। এরপর আছে উত্তোলনের সুদের পরে আছে এই বেতন, এই বেতন সংক্রান্ত এটা একটা নিয়ম, এটা 7। 7-এর পরে ঋণের সুদ সংক্রান্ত এটা একটা 8। এরপর 8-এর পরে এদিকে হচ্ছে দেখি 9 বিগত বছরের নেট লাভ, এটা 10। অঙ্ক যদি বকেয়া খরচ থাকে, বকেয়া ভাড়া, বকেয়া বেতন, একটু আগে আমরা নিয়মে দেখেছিলাম ওই রকম থাকে, ওটার জন্য একটা 10। এবং 11 নম্বর হচ্ছে মুনাফা বা ক্ষতির অংশ বের করার নিয়ম। এই 11টা আইটেম বুঝতে পারলে আমাদের অঙ্কটা সহজে করা যাবে। তবে একটা অঙ্কে কখনো 11টা থাকে না, একটা অঙ্কে সর্বোচ্চ 5টা 6টা পর্যন্ত থাকে। তাহলে আমি মূলত আজকে এই ক্লাসে এখন এই 11টা আইটেম সম্পর্কে আমরা জানবো। তাহলে এখানে প্রথম হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন সবসময় এরা যেহেতু পার্টনারশিপ ব্যবসা, এরা ব্যবসা করবে, এদের মূলধন থাকবে বছরের শুরুর তারিখ জানুয়ারি 1 তারিখ, ওই তারিখে মূলধনটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন থাকলে এই প্রারম্ভিক মূলধন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসেবে ক্রেডিট পাশে একবার যাবে। মনে রাখতে হবে প্রারম্ভিক মূলধন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসেবে, এই অংশীদারদের মূলধন হচ্ছে ক্রেডিট পাশে একবার যাবে। এই যে আমরা যদি এখন চারটা দেখাই প্রারম্ভিক মূলধন, আমি এগুলো একটু মুছে দিই, সাথে সাথে আমরা এখান থেকে আলোচনা করে ফেলতে পারি এই চারটা দিয়ে। এই দেখো এই ব্যালেন্স বিডি, এটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন টাকা। এইখানে যা যা টাকা বসে যাবে, দুজন থাকলে দুজনের টাকা, এখানে যাওয়ার যখন দুজন নামবে দুজনের টাকা, এখানে টাকাটা বছরের শুরুর তারিখ টাকা এখানে বসে যাবে। এটা হচ্ছে যে প্রারম্ভিক মূলধনের একবার যাবে। সেই জন্য এই প্রারম্ভিক মূলধনটা অংশীদারদের মূলধন হিসাব, এই আমাদের হিসাবটার নাম হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। দেখো এই যে এখানে অংশীদারদের মূলধন হিসাব নাম আছে, এটা ক্রেডিট পাশে এখানে লেখা আছে বর্ণনায় কোন পাশে যাবে, ক্রেডিট পাশে একবার যাবে। এই ক্রেডিট পাশে একবার যাবে, তা লিখতে হবে ব্যালেন্স বিডি। আমরা এখানে রুলস লেখা আছে। এবং অঙ্কে যদি টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়, এই যে বছরের প্রথমে মূলধন হিসাবে লেখা থাকে এই ব্যালেন্স বিডি, এই লেখাটা লিখতে হবে। বছরের শুরুতে, বছরের প্রথমে তাদের মূলধন ছিল, প্রশ্নের মধ্যে থাকে যে বছরের প্রথম তারিখে তাদের মূলধন ছিল এত টাকা, এত টাকা, 10,000, 20,000, এরকম এরকম কথা যদি লেখা থাকে, ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডিটা এখানে লিখে টাকাটা বসা দিতে হবে। এটা একটা বিষয় গেল। এরপর অন্যরকম ভাবে লেখা থাকে যে অঙ্কে যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, অনেক সময় বলে যে তারা এত এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে ব্যবসা শুরু করে তাহলে নগদান হিসাব লিখতে হবে। ব্যবসা শুরু করে বললে নগদান হিসাব লিখতে হবে। এই জায়গায়
এই যে এখানে নগদান হিসাব যেটা আছে এটা হচ্ছে ব্যবসা শুরু করলে নগদান হিসাব লিখতে হবে, টাকাটা যার জায়গায় বসে যাবে। আশা করি বোঝা গেল এটা। তাহলে মূলধন সংক্রান্ত দুই রকম কথা থাকতে পারে। একটা হচ্ছে যে এই মূলধন বছরের শুরুতে আনলে ব্যালেন্স বিডি লিখতে হয়, বছরের শুরুতে আনলে ব্যালেন্স বিডি করে লিখতে হয়। আর যদি এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে নগদান হিসাবটা এইভাবে লিখতে হবে। এই মূলধন গেল, এটা শুধুমাত্র একবার যাবে, মনে রাখতে হবে একবার যাবে। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আমরা অতিরিক্ত মূলধন, দুই নম্বর। দুই নম্বর হচ্ছে অতিরিক্ত মূলধন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে নগদান হিসাবে লেখা যাবে। শুধু অতিরিক্ত মূলধন বলা হচ্ছে কোথায়? অতিরিক্ত মূলধন শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট দিকে, অংশীদারদের, এটা আমি এখানে হাইলাইট করতেছি, অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে নগদান হিসাব লিখে একবার যাবে, নগদান হিসাব লিখে একবার যাবে। মানে এখানে এই যে নগদান হিসাব, এটা নগদান হিসাবের জন্য অতিরিক্ত মূলধনের জন্য রাখা হয়। নগদ টাকা এনে ব্যবসা শুরু করলে এটার জন্য নগদান হিসাব রাখা হয়। নগদান হিসাব অতিরিক্ত মূলধন এখানে বসে গেছে। তাহলে এখানে এই নগদান হিসাব দিয়ে ব্যবসা শুরু করলে নগদান হিসাব এই ব্যালেন্স বিডির পরিবর্তে লিখতে পারবে। আবার অতিরিক্ত মূলধন আনলে এখানে নগদান হিসাব পেপের অতিরিক্ত মূলধন বলে টাকাটা বসা যাবে, যে নিয়ে আসছে তার বলে। মূলত আমরা মূলধন আনলে সেই 9 থেকে যারা একটু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট বিড়ায়, এগুলো দুইটাই খতিয়ান ক্রেডিট বিড়ায়, এখানে নগদান হিসাব লিখতে হয় ক্রেডিট পাশে, উল্টা না, খতিয়ানে বলবে না। তাহলে অতিরিক্ত মূলধন গেল এবং যাবে কোথায়? শুধুমাত্র একবার, মুখস্থ রাখতে হবে কয়বার যাবে। নাম্বার 3 হচ্ছে মূলধনের সুদ। মূলধনের সুদ, এই যে নাম্বার 3 নম্বর হচ্ছে মূলধনের সুদ। এখন মূলধনের সুদ, মূলধনের সুদ দুইবার যাবে। তাহলে মূলধনের সুদ কয়বার যাবে? এটা যাবে যে দুইবার যাবে, মূলধনের সুদ দুইবার যাবে। হ্যাঁ, একবার অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যাবে। কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে, মানে এই যে এদিকে আসবে, এদিকে এটা ক্রেডিট পাশ না, এখানে ক্রেডিট পাশ এদিকে চলে আসবে এবং বলা হচ্ছে দেখো ক্রেডিট পাশে আসবে, পাশে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে মূলধনের সুদ হিসাব দেখাতে হবে। মানে ক্রেডিট পাশে কিভাবে যাবে? লেখা লিখতে হবে লাভ লোকসান আবন্টন হিসাব, এখানে কি হবে? মূলধনের সুদ। দেখো এখানে চার্টে লেখা আছে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা শিরোনাম থাকবে। এই শিরোনাম অনুসারে বা এই যে এটা সরি এটা দিচ্ছে, এটা আরেকটা বিষয়। তাহলে এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এটা লিখে শিরোনাম লিখে এই যে মূলধন সুদ যা যা টাকা তার তার করে বসে যাবে। হ্যাঁ, এই গেল মূলধন সুদ। তাহলে এদিকে একবার গেল, এটা কোথায় গেল? অংশীদারদের মূলধন হিসাবে আসলো। এখন সেকেন্ড বার আবার কোথায় যাবে সেটা আমাদের দেখতে হবে। সেকেন্ড বার যাচ্ছে আমাদের এইদিকে যদি ক্রেডিট হয়, আর এটা হবে লাভ লোকসান আবন্টন হিসাবে, এখানে ডেবিট পাশে মূলত আসবে এই যে এখানে অংশীদারদের মূলধন হিসাব, ব্র্যাকেটে মূলধনের সুদ। এই যে এ বি সি হতো অথবা জাওয়াজ জাহান যেটা বলি না কেন, যে কোনো নাম, এখানে এবিসি লেখা গেছে, এখানে দুজনের নাম লেখা গেছে। টাকাগুলা তিনজন হোক দুজন হোক লিখে ইনার কলমে এখানে দিয়ে দিতে হবে। তাহলে এটা গেল মূলধনের সুদের বিষয়টা। তাহলে কয়বার গেল? দুইবার গেল। একবার গেল কোথায়? একবার গেল এখানে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে পাইলাম একবার, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে এদিকে পাইলাম, আর এদিকে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে পাইলাম। এই যে এখানে লাভ লোকসান এদিকে ক্রেডিট পাশে এই মূলধনের সুদ লিখতে হবে, আর সেইটা শিরোনাম থাকবে লাভ লোকসান আবন্টন হিসাব। তাহলে এটা চলে গেল দুইবার। আবার লাভ, তাহলে এই যে কথাটা বলছি এখানে না বললেও সবগুলো এখানে লেখা আছে, আমি যা বলছি তাই এখানে হয়ে গেল। এরপরে নাম্বার 4 হচ্ছে দেখি নগদ উত্তোলন। নগদ উত্তোলন বলা হচ্ছে কি শুধুমাত্র একবার অংশীদারদের মূলধন হিসেবে ডেবিট পাশে নগদান হিসেবে লেখা দেখাতে হবে, নগদান হিসাব লিখে দেখাতে হবে। শুধুমাত্র একবার উত্তোলনের সত্ত্বে নগদ উত্তোলন একবার যাবে, কোথায় যাবে? অংশীদারদের মূলধন হিসাবে কোন পাশে? ডেবিট পাশে। কি লিখতে হবে? নগদান হিসাব লিখতে হবে। দেখো এই যে ডেবিট পাশে উত্তোলন হিসাবও লেখা যায়, নগদান হিসাব বলে এখানে টাকাটা বসে দিতে হবে। আমরা উত্তোলনগুলো উত্তোলন ডেবিট, মূলধন ডেবিট, উত্তোলন ডেবিট, এই যে এখানে চলে আসছে ডেবিট পাশে উত্তোলন বলে অথবা নগদান হিসাব, দুটা থেকে যে কোনো একটা লিখে কাজ করা যায়। এরপরে হচ্ছে পণ্য উত্তোলন। পণ্য উত্তোলন দুইবার যাবে। পণ্য উত্তোলন কয়বার যাবে? দুইবার যাবে। প্রথমবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাতে হবে। প্রথমবার যাবে যে পণ্য উত্তোলন, তাহলে যাচ্ছে কয়বার? দেখো পণ্য উত্তোলন দুইবার যাবে। বুঝতে পারো? প্রথমবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে, কোথায় যাবে? ডেবিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাব ব্র্যাকেটে পণ্য উত্তোলন। অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে দেখো এই যে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট পাশ, এই যে ডেবিট পাশ, এই যে উত্তোলনের পণ্য উত্তোলন, এই পণ্য উত্তোলন বলে টাকাটা চলে আসছে, একবার ডেবিট সাইডের পাশে আসছে। এরপরে হচ্ছে যে কি লিখে দেখাতে হবে দ্বিতীয়বার লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে, দ্বিতীয়বার লাভ লোকসান আবন্টন হিসাবে, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব পণ্য উত্তোলন, এই যে এটা দিকে দিকে অংশটা হচ্ছে ক্রেডিট পাস, আমাদের এখানে লেখা আছে যে ক্রেডিট পাস। এই ক্রেডিট পাশে কি লিখতে হবে? অংশীদারদের
মূলধন হিসাব ব্র্যাকেটে পণ্য উত্তোলন বলে এদের দুইজনের নাম দিয়ে এই টাকাটা আউটার কলমে চলে গেল। তাহলে পণ্য উত্তোলন দুইবার গেল। এরপরে যদি আমরা দেখি দুইবার তো লেখা চলে গেল, পণ্য উত্তোলনের কাজ আমরা দেখা গেলাম, এটা হয়ে গেল। এরপরে যদি যাই আমরা পাঁচটা শেষ আর ছয়টা আছে। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ দুইবার যাবে। কয়বার যাবে? দুইবার যাবে। মাইন্ডে রাখতে হবে, উত্তোলনের সুদ যাবে অবশ্যই দুইবার যাবে। একবার অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে, একবার যাবে অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে উত্তোলনের সুদ লিখে দেখাতে হবে। দেখো ডেবিট পাশ আছে কিনা, এই যে লাভ লোকসান আবন্টন হিসাব, এই উত্তোলনের সুদ ডেবিট পাশে, এই যে যদি ডেবিট পাশে আছে যার যার টাকা বসে গেল, এখানে বসে গেল, এখানে বসে গেল। একবার ডেবিট পাশে গেল, এটা কিন্তু শিরোনাম, এই শিরোনাম কিন্তু তিনটার জন্য, যেটা থাকে না কেন তিনটার জন্য লাভ লোকসান আবন্টন হিসাবটা শিরোনাম। এরপর গেল কি, তাহলে ডেবিট পাশেরটা হচ্ছে বলে গেল। আবার যাবে পরের বার, এই যে পরের বার লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে, লাভ লোকসান আবন্টন হিসাব দেখো, এই যে লাভ লোকসান আবন্টনের এটা হচ্ছে ক্রেডিট পাশ। এই ক্রেডিট পাশে এই যে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেট উত্তোলনের সুদ এবিসি অথবা যাওয়ার জাহান যেটা বলি না কেন, এখানে এবিসি লিখছি, ওখানে যাওয়ার জাহান লিখছি, যে কোন যেটা থাকে দুই দিকে সেম নাম লিখতে হবে, এই টাকাটা এখানে বসে গেল। আচ্ছা, তারপরে তাহলে উত্তোলনের সুদ দুইবার চলে গেল। এরপর যদি আমরা দেখি উত্তোলনের সুদ নির্ণয়ের অনেকগুলা কথা আছে। পরবর্তী ক্লাসে আমি এই উত্তোলনের সুদ নিয়ে আলোচনা করব। এখন আমি মূলত বাকি আইটেমগুলো নিয়ে আলোচনা করি। বেতন সংক্রান্ত এবং উত্তোলনের সুদ পরবর্তী ক্লাসে এটা ডিটেলস আলোচনা করবে। এই দুটো সম্পর্কে অনেক পড়া আছে। আর এরপর আছে ঋণের সুদ, এটা নিয়ে আলোচনা করবে। ঋণের সুদ অংশীদারদের ঋণের সুদ দুইবার যাবে। কয়বার যাবে? দুইবার যাবে। একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে ঋণের সুদ লিখে দেখাতে হবে। একবার যাবে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে কি লিখতে হবে? ঋণের সুদ। দেখো লিখছি কিনা, এই যে এটা লেখে নেই, এখানে সব আইটেম দেওয়া নেই, মানে এদিকে ডেবিট পাশে আসবে ওই লাভ লোকসান আবন্টন হিসাবে, এই ডেবিট পাশেও আসবে। এখানে মূলধনের সুদ যেরকম লিখছে অংশীদারদের মূলধন হিসাব, ঋণের সুদও বা মূলধনের সুদ যেরকম ঋণের সুদও এরকম ভাবে লিখতে হবে। এখানে চার্টে নাই, এটা লিখতে হবে। এরপরে আবার কোথায় যাবে? পরের বার অংশীদারদের ঋণ হিসাবের ক্রেডিট পাশে দেখাতে হবে। একটা অংশীদারদের ঋণ হিসাব যদি অঙ্ক করতে বলে, অনেক সময় এই অংশীদারদের ঋণ হিসাব বলে একটা হিসাব করতে হয়, ওটার ক্রেডিট পাশে দেখাতে হবে। আমি মুখস্থ করে ফেলে অঙ্ক করার সময় সেটা আমরা দেখবো। আর ঋণ হিসাব না বললে তবে অধিকাংশ অঙ্কে শুধুমাত্র একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে ঋণের সুদ হিসাবে দেখাতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যদি একবারে যায়, ঋণের হিসাব অংশীদারদের ঋণ হিসাব করতে বললে তখন এটা দুইবার যাবে, আর না হলে যাবে যে সবসময় একবারে। এরপরে ঋণ সংক্রান্ত আরো কিছু আছে। খ নম্বর, ঋণের সুদের হার দেওয়া না থাকলে 6% সুদ ধরতে হবে। অনেক সময় ঋণের সুদের হার দেওয়া থাকে না বসে, আমরা যে সুদ বের করবো সুদের যদি পার্সেন্ট না থাকে 6% দেওয়া বের ধরতে হবে, আর পার্সেন্ট থাকতে পার্সেন্ট অনুযায়ী বের করতে হবে। নাম্বার গ, এটার ক্ষেত্রে কোনো অংশীদার ঋণ নেওয়া হয়েছে, কোন তারিখে ঋণ নেওয়া হয়েছে তা উল্লেখ না থাকলে 6 মাসে সুদ ধরতে হবে। মানে ঋণটা কত তারিখে নিছে, এটা কি জানুয়ারিতে 1 তারিখ নিছে, নাকি ফেব্রুয়ারি 1 তারিখ নিছে, নাকি ডিসেম্বর নিয়েছে, কখন নিয়েছে, এরকম তারিখ উল্লেখ না থাকলে গড়ে 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এই গেল ঋণের সুদ সংক্রান্ত আইটেম 8 নাম্বার। এরপরে 9 নম্বর হচ্ছে বিগত বছরের নেট লাভ। এই বিগত বছরের নেট লাভ এটা মূলত আমরা যে হিসাব করেছিলাম, এই যে এটাই আমি শুরুতে বলছিলাম, এটাই হচ্ছে বিগত বছরের এই যে লাভ লোকসান হিসাব ব্র্যাকেটে নেট লাভ স্থানান্তরিত হয়েছে, এই অঙ্কটাই হচ্ছে মূলত বিগত বছরের নেট লাভ। এটা সরাসরি বসে যাবে, এটা শুধুমাত্র একবারই যাবে এতখানি। এরপরে নেট লাভ লিখে দেখাতে হবে। অঙ্কে যদি বকেয়া খরচ, যেমন বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এরকম কোনো কিছু যদি থাকে, একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে দেখাতে হবে। বকেয়া বেতন, বকেয়া ভাড়া থাকলে, এখানে আমি একটা দেখিয়েছি মনে হয়, এই যে বকেয়া ভাড়া, হ্যাঁ বকেয়া ভাড়া আমি একটা দেখিয়েছি, যে বকেয়া ভাড়া, বকেয়া বেতন, এরকম যদি কোনো কিছু থাকে শুধুমাত্র একবার যাবে। পক্ষান্তরে যদি অগ্রিম কোনো কিছু থাকে, এটা লিখছি কিনা দেখি, অগ্রিম খরচ দেওয়া থাকলে ক্রেডিট পাশে দেখাতে হবে, মানে অগ্রিম বকেয়াটা ডেবিট পাশে যাবে, অগ্রিম খরচটা ক্রেডিট পাশে দেখাতে হবে। এই যে এখানে আছে অগ্রিম খরচাবলী, এই যে ক্রেডিট পাশে যদি থাকে এখানে দেখা দিতে হবে, না থাকলে না। এরপরে সব একটা কোয়েশনের 5-6টা থেকে বেশি থাকে না, যদিও আমরা এখানে 10টা, এবার 11টা আলোচনা। এই 11টা মুনাফা বা ক্ষতির অংশ, এটা বের করার নিয়ম, এটা অঙ্কের মাধ্যমে বিষয়টা আমি বুঝিয়ে দিব তোমাদেরকে, যখন করবো ধরে ধরে এটা বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা আপনি মনে রাখো, মুনাফা বা ক্ষতির অংশ এটা কিন্তু দুইবার যাবে। কয়বার যাবে? মুনাফার অংশ দুইবার যাবে। কোথায় যাবে? একবার যাবে যে এখানে, এই যে অংশীদারদের মূলধন হিসাব লাভ লোকসান, এটা হচ্ছে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে, লাভ বন্টন হিসাবে
ডেবিট পাশে যাবে অংশীদারদের মূলধন হিসাব, লাভ হিসাব ডেবিটের, এখানে মুনাফার অংশ এখানে ডেবিট পাশে আসবে, আবার এদিকে ক্রেডিট পাশে আসবে। এই যে এই মুনাফার অংশ বলে যার যার টাকা তার করে বসে গেল, ক্রেডিট পাশে যাবে দুইবার। আবার যদি ক্ষতির অংশ হয়, অঙ্ক অনেক সময় মুনাফা বের হয়, অনেক সময় ক্ষতি বের হয়। ক্ষতি বের হলে এই যে ক্ষতি নির্ণয়, ক্ষতির বেলায় তার বিপরীত ক্ষতির অংশ আসবে যে এদিকে অংশীদারদের মূলধন হিসাব ব্র্যাকেটে ক্ষতির অংশ বলে এইখানে যাদের নাম থাকবে তাদের নামগুলো লিখে টাকা ভাগ করে অনুপাত অনুযায়ী ভাগ করতে হবে। এটা আমরা দেখাচ্ছি কোথায়, লাভ লোকসান আবন্টন হিসাবে। এরপর আবার দেখাতে হবে এই যে এখানে ক্ষতির অংশ লাভ লোকসান আবন্টন বলে অংশীদারদের মূলধন হিসাবে, মূলধন হিসাবে ডেবিট পাশে দেখাতে হবে। তাহলে ক্ষতির অংশ যাচ্ছে ডেবিট পাশে আর লাভের অংশ হচ্ছে এদিকে ক্রেডিট পাশে। মূলত এই 11টা আইটেম আমরা দেখলাম। পরবর্তীতে আমরা যেখানে এই আইটেমগুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, বেতন সংক্রান্ত কথা, এই উত্তোলনের সুদ সংক্রান্ত কথা, এগুলো আমি তোমাদের আলোচনা করবো তৃতীয় ভিডিওতে। তৃতীয় ভিডিওর মাধ্যমে আমাদের নিয়োগটা শেষ হবে। পরবর্তী চতুর্থ ক্লাস থেকে আমরা আশা করি অঙ্ক শুরু করবো। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।